নমস্কার, আমি সুবিনয়। গত 5টি পর্বে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসটি পাঠ করেছি। আজ 6ষ্ঠ পর্বে এই উপন্যাসটি শেষ করব, অর্থাৎ আজকেরই অন্তিম পর্ব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, চাঁদের পাহাড়। এইখানে একটা ব্যাপার ঘটল। গুহার মধ্যে ঢুকে শঙ্কর টর্চ জেলে দেখল নতুন ব্যাটারি তার কাছে তখনও ডজন 2 ছিল। গুহাটা ছোট, বেশ একটা ছোটখাটো ঘরের মতো, মেঝেটাতে ছোট ছোট পাথর ছড়ানো। গুহার এক কোণে ওর চোখ পড়তেই অবাক হয়ে রইল একটা ছোট্ট কাঠের পিপে। এখানে কি করে এলো কাঠের পিপে? এগিয়ে দুপা গিয়েই চমকে উঠল। গুহার দেওয়ালের ধার ঘেঁষে শায়িত অবস্থায় একটা সাদা নরকঙ্কাল, তার মুন্ডুটা দেওয়ালের দিকে ফেরানো। কঙ্কালের আশেপাশে কালো কালো থলে ছেঁড়ার মতো জিনিস, বোধহয় সেগুলো পশমের কোটের অংশ। দুখানা বুট জুতো কঙ্কালের পায়ে এখনো লাগানো। এক পাশে একটা মরচে পড়া বন্দুক। পিপেটার পাশে একটা ছিপি আটা বোতল, বোতলের মধ্যে একখানা কাগজ। ছিপিটা খুলে কাগজখানা বার করে দেখলে তাতে ইংরেজিতে কি লেখা আছে। পিপেটাতে কি আছে দেখবার জন্য সেটা নাড়াতে গিয়েছে, অমনি পিপের নিচে থেকে একটা ফস ফস শব্দ শুনে ওর শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। নিমেষের মধ্যে একটা প্রকাণ্ড সাপ মাটি থেকে হাত 3 উঁচু হয়ে ঠেলে উঠল। বোধহয় ছোবল মারবার আগে সাপটা 1 সেকেন্ড দেরি করেছিল। সেই 1 সেকেন্ডের দেরি করার জন্য শঙ্করের প্রাণ রক্ষা হলো। পরমুহূর্তেই শঙ্করের .45 অটোমেটিক কোল্ড গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে অত বড় ভীষণ বিষধর স্যান্ড ভাইপারের মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে রক্ত মাংস খানিকটা পিপের গায়ে, খানিকটা পাথরের দেওয়ালে ছিটকে লাগলো। আলভারেজোকে শিখিয়েছিল পথে সর্বদা হাতিয়ার তৈরি রাখবে। এই উপদেশ অনেকবার তার প্রাণ বাঁচিয়েছে। অদ্ভুত পরিত্রাণ সব দিক থেকে। পিপেটা পরীক্ষা করতে গিয়ে দেখা গেল সেটাতে অল্প একটু জল তখনও আছে। খুব কালো শিউগোলার মতো রং বটে, তবুও জল তো। ছোট পিপেটা উঁচু করে ধরে পিপের ছিপি খুলে ঢকঢক করে শঙ্কর সেই দুর্গন্ধ কালো কালির মতো জল আকণ্ঠ পান করল। তারপর সে টর্চের আলোতে সাপটা পরীক্ষা করল। পুরো 5 হাত লম্বা সাপটা, মোটাও বেশ। এ ধরনের সাপ মরুভূমির বালির মধ্যে লুকিয়ে শুধু মুন্ডুটা উপরে তুলে থাকে। অতি মারাত্মক রকমের বিষাক্ত সর্প। এইবার বোতলের মধ্যের কাগজখানা খুলে মন দিয়ে পড়লে যে ছোট পেন্সিল দিয়ে এটা লেখা হয়েছে বোতলের মধ্যে সেটাও পাওয়া গেল। কাগজখানাতে লেখা আছে, আমার মৃত্যু নিকট, আজই আমার শেষ রাত্রি। যদি আমার মরণের পরে কেউ এই ভয়ঙ্কর মরুভূমির পথে যেতে যেতে এই গুহাতে আশ্রয় গ্রহণ করেন, তবে সম্ভবত এই কাগজ তার হাতে পড়বে। আমার গাধাটা দিন 2 আগে মরুভূমির মধ্যে মারা গিয়েছে। 1 পিপে জল তার পিঠে ছিল, সেটা আমি এই গুহার মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছি। যদিও জ্বরে আমার শরীর অবসন্ন, মাথা তুলবার শক্তি নেই, তার ওপর অনাহারে শরীর আগের থেকেই দুর্বল। আমার বয়স 26 বৎসর। আমার নাম আত্তিলিও গাত্তি। ফ্লোরেন্সের গাত্তি বংশে আমার জন্ম। বিখ্যাত নাবিক রিওলিনো কাভালকান্তি গাত্তি, যিনি লেপান্টোর যুদ্ধে তুর্কিদের সঙ্গে লড়েছিলেন, তিনি আমার একজন পূর্বপুরুষ। রোম ও পিসা বিশ্ববিদ্যালয়ে
উচ্চ শিক্ষা লাভ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ভব ঘুরে হয়ে গেলাম সমুদ্রের নেশায়, যা আমাদের বংশগত নেশা। ডাচ ইন্ডিজ যাবার পথে পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজ ডুবি হলো। আমরা 7 জন লোক অতি কষ্টে ডাঙা পেলাম। ঘোর জঙ্গলময় অঞ্চল আফ্রিকার এই পশ্চিম উপকূল। জঙ্গলের মধ্যে শেফু জাতির এক গ্রামে আমরা আশ্রয় নিই এবং প্রায় 2 মাস সেখানে থাকি। এখানেই দৈবাত এক অদ্ভুত হীরের খনির গল্প শুনলাম। পূর্ব দিকে এক প্রকাণ্ড পর্বত ও ভীষণ অরণ্য অঞ্চলে নাকি এই হীরের খনি অবস্থিত। আমরা 7 জন ঠিক করলাম এই হীরার খনি যে করে হোক বার করতেই হবে। আমাকে ওরা দলের অধিনায়ক করলে। তারপর আমরা দুর্গম জঙ্গল ঠেলে চললাম সেই সম্পূর্ণ অজ্ঞাত পার্বত্য অঞ্চলে। সে গ্রামের কোনো লোক পথ দেখিয়ে নিয়ে যেতে রাজি হলো না। তারা বলে তারা কখনো সে জায়গায় যায়নি, কোথায় তা জানে না। বিশেষত এক উপদেবতা নাকি সে বনের রক্ষক, সেখান থেকে হীরা নিয়ে কেউ আসতে পারবে না। আমরা দম্বার পাত্র নই। পথে যেতে যেতে ঘোর কষ্টে বেঘরে 2 জন সঙ্গী মারা গেল। বাকি 4 জন আর অগ্রসর হতে চায় না। আমি দলের অধ্যক্ষ, গাত্তি বংশে আমার জন্ম, পিছু হটতে জানি না। যতক্ষণ প্রাণ আছে এগিয়ে যেতে হবে এই জানি। আমি ফিরতে চাইলাম না। শরীর ভেঙে পড়তে চাইছে। আজ রাত্রে আসবে সেই নিরবয়ব মৃত্যুদূত। বড় সুন্দর আমাদের ছোট্ট হ্রদ সেরিনো लाग्रानो। ওরই তীরে আমার পৈতৃক প্রাসাদ ক্যাস্টোলিরিওলিনি। এত দূর থেকেও আমি সেরিনো लाग्रानोর তীরবর্তী কমলা লেবুর বাগানের লেবু ফুলের সুগন্ধ পাচ্ছি। ছোট যে গির্জাটি পাহাড়ের নিচেই, তার রূপোর ঘণ্টার মিষ্টি আওয়াজ পাচ্ছি। না, এসব কি আবল তাবল লিখছি জ্বরের ঘোরে। আসল কথাটা বলি, কতক্ষণই বা লিখব। আমরা সে পর্বতমালা, সে মহাদুর্গম অরণ্যে গিয়েছিলাম। সেখানেই বার করেছিলাম যে নদীর তীরে হীরা পাওয়া যায়। এক বিশাল ও অতি ভয়ানক গুহার মধ্যে সে নদীর উৎপত্তি স্থান। আমি সেই গুহার মধ্যে ঢুকে এবং নদীর জলের তীরে ও জলের মধ্যে পাথরের নুড়ের মতো অজস্র হীরা ছড়ানো দেখতে পাই। কিন্তু কি কুক্ষণেই হীরের সন্ধান পেয়েছিলাম, এমনকি কি কুক্ষণেই সঙ্গীদের কাছে তা প্রকাশ করেছিলাম। ওদের নিয়ে আবার যখন সে গুহায় ঢুকি, হীরের খনি খুঁজে পেলাম না। একে ঘোর অন্ধকার, মশালের আলো এসে অন্ধকার দূর হয় না। তার উপরে বহুমুখী নদী। কোন স্রোতটার ধারা হীরের রাশির ওপর দিয়ে বইছে কিছুতেই বার করতে পারলাম না। আর আমার সঙ্গীরা বর্বর জাহাজের খালাসি। ভাবলে ওদের ফাঁকি দিলাম বুঝি। আমি একা নেব এই বুঝি আমার মতলব। ওরা কি ষড়যন্ত্র আঁটলে জানি নে। পরদিন সন্ধ্যাবেলা 4 জনে মিলে অতর্কিতে ছুরি খুলে আমায় আক্রমণ করলে। কিন্তু তারা জানতো না আমাকে, আত্মীয় গাত্তিকে। আমার ধমনীতে উষ্ণ রক্ত বইছে। আমার পূর্বপুরুষ রিওলিনি কাভালকান্তি গাত্তির, যিনি লেপান্টোর যুদ্ধে ওরকম বহু বর্বরকে নরকে পাঠিয়েছিলেন। সান্টা কাটালিনার সামরিক বিদ্যালয় যখন আমি ছাত্র, আমাদের অঞ্চলের শ্রেষ্ঠ ফেন্সার অ্যান্টোনিও ডে ফ্রুজকে ছোড়ার ডুয়েল জখম করি। আমার ছোড়ার আঘাতে ওরা 2 জনে
মরে গেলে দুজনে সাংঘাতিক ঘায়েল হলো, নিজেও আমি চোট পেলাম ওদের হাতে। আহত বদমাইশ দুটো সেই রাত্রেই ভবলীলা শেষ করলো। ভেবে দেখলাম এখন এই গুহার গোলক ধাঁধার ভিতর থেকে খনি খুঁজে হয়তো বার করতে পারবো না। তাছাড়া আমি সাংঘাতিক আহত, আমাকে সভ্য জগতে পৌঁছতেই হবে। পূর্ব দিকের পথে ডাচ উপনিবেশে পৌঁছবো বলে রওনা দিয়েছিলাম, কিন্তু এ পর্যন্ত এসে আর অগ্রসর হতে পারলাম না। ওরা তলপেটে ছুরি মেরেছে, সেই ক্ষতস্থান উঠল মিশিয়ে, সেই সঙ্গে জ্বর। মানুষের কি লোভ, তাই ভাবি কেন ওরা আমাকে মারলে? ওরা তো আমার সঙ্গী ছিল, একবারও তো ওদের ফাঁকি দেবার কথা আমার মনে আসেনি। জগতের সর্বশ্রেষ্ঠ হীরকখনির মালিক আমি, কারণ নিজের প্রাণ বিপন্ন করে তা আমি আবিষ্কার করেছি। যিনি আমার এই লেখা পড়ে বুঝতে পারবেন তিনি নিশ্চয়ই সভ্য মানুষ ও খ্রিস্টান। তার প্রতি আমার অনুরোধ, আমাকে তিনি যেন খ্রিস্টানের উপযুক্ত কবর দেন। এই অনুগ্রহের বদলে ওই খনির সত্ত্ব আমি তাকে দিলাম। রানী সেবার ধনভাণ্ডারে যে খনি আছে, সেই খনির কাছে কিছু নয়। প্রাণ গেল, যাক, কি করব। কিন্তু কি ভয়ানক মরুভূমি! একটা ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত নেই কোনো দিকে। এমন সব জায়গাও থাকে পৃথিবীতে। আমার আজ কেবলই মনে হচ্ছে পপলার ঘেরা সেরিনো লাগানো হ্রদ আর দেখব না। তার ধারে যে চতুর্দশ শতাব্দীর গির্জাটা, তার সেই বড় রূপোর ঘণ্টার পবিত্র ধ্বনি, পাহাড়ের ওপরে আমাদের যে প্রাচীন প্রাসাদ ক্যাস্টলি রিওলিনি, মুরদের দুর্গের মতো দেখায়। দূরে আম্ব্রিয়ার সবুজ মাঠ ও দ্রাক্ষা ক্ষেত্রের মধ্য দিয়ে ছোট্ট ঢোরা নদী বহে যাচ্ছে। যাক, আবার কি প্রলাপ বকছি। গুহার দুয়ারে বসে আকাশের অগণিত তারা প্রাণ ভরে দেখছি শেষবারের জন্য। সাধু ফ্রাঙ্কর সেই সৌরস্তোত্র মনে পড়ছে। স্তুত হন প্রভু মোর পবন সঞ্চার তরে, স্থির বায়ু তরে, ভগিনী মেদিনী তরে, নীল মেঘ তরে, আকাশের তরে, তারকা সমূহ তরে, সুদিন কুদিন তরে, দেহের মরণ তরে। আর একটা কথা, আমার দুই পায়ের জুতোর মধ্যে 5খানা বড় হীরা লুকানো আছে। তোমায় তা দিলাম। হে হে অজানা পথিক বন্ধু, আমার শেষ অনুরোধটি ভুলো না। জননী মেরি তোমার মঙ্গল করুন। কমান্ডার আত্মীয় গাত্তি, 1880 সাল। জানি না, সম্ভবত এটা মার্চ মাস। হতভাগ্য যুবক, তার মৃত্যুর পরে সুদীর্ঘ 30 বৎসর চলে গিয়েছে। এই 30 বৎসরের মধ্যে এই পথে হয়তো কেউ যায়নি, গেলেও গুহাটার মধ্যে ঢোকেনি। এতকাল পরে তার চিঠিখানা মানুষের হাতে পড়ল। আশ্চর্য এই যে কাঠের পিপেটাতে 30 বছর পরেও জল ছিল কি করে। কিন্তু কাগজখানা পড়েই শঙ্করের মনে হলো এই লেখায় বর্ণিত ওইটাই সেই গুহা, সে নিজে যেখানে পথ হারিয়ে মারা যেতে বসেছিল। তারপর সে কৌতূহলের সঙ্গে কঙ্কালের পায়ের জুতো টান দিয়ে খসাতেই 5খানা বড় বড় পাথর বেরিয়ে পড়ল। এ অবিকল সেই পাথরের নুড়ির মতো, যা এক পকেট কুড়িয়ে অন্ধকার গুহার মধ্যে সে পথে চিহ্ন করেছিল, এবং যার একখানা তার কাছে এখনো রয়েছে। এ পাথরের নুড়ি তো রাশি রাশি সে দেখেছে গুহার
মধ্যের সেই অন্ধকারময়ী নদীর জলস্রোতের নিচে তার দুই তীরে কে জানত যে হীরার খনি খুঁজতে সেও আলভারেজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে সে 6 মাস ধরে রিক্টার্স বেল্ট পার্বত্য অঞ্চলে ঘুরে ঘুরে হয়রান হয়ে গিয়েছে। এমন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে সেখানে গিয়ে পড়বে। হিরে যেমন রাশি রাশি পড়ে থাকে পাথরের নুড়ির মতো, তাই বা কে ভেবেছিল? আগে সব জানা থাকলে পাথরের নুড়ি সে 2 পকেট ভরে কুড়িয়ে বাইরে নিয়ে আসতো। কিন্তু তার চেয়েও খারাপ কাজ হয়ে গিয়েছে যে সে রত্নখানির সেই গুহা কোথায়, কোন দিকে, তার কোনো নকশা করে আনেনি, বা সেখানে কোনো চিহ্ন রেখে আসেনি যাতে আবার তাকে খুঁজে নেওয়া যেতে পারে। সেই সুবিস্তীর্ণ পর্বত অরণ্য অঞ্চলের কোন জায়গায় সেই গুহাটা দৈবাৎ সে দেখেছিল, তা কি তার ঠিক আছে? না ভবিষ্যতে সে আবার সে জায়গা বার করতে পারবে? এ যুবকও তো কোনো নকশা করেনি, কিন্তু এ সাংঘাতিক আহত হয়েছিল রত্নখানি আবিষ্কার করার পরই। এর ভুল হওয়া খুব স্বাভাবিক। হয়তোবা যা করতে পারত নকশা না দেখে, আমি তো তা পারবো না। হঠাৎ আলভারেজের মৃত্যুর পূর্বের কথা শঙ্করের মনে পড়ল। সে বলেছিল, চলো যাই শঙ্কর, গুহার মধ্যে রাজার ভাণ্ডার লুকানো আছে। তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। শঙ্কর তারপরে গুহার মধ্যেই নরকঙ্কালটা সমাধিস্থ করলে। পিপেটা ভেঙে ফেলে তারই 2খানা কাঠ মরচে পড়া পেরেক ঠুকে ক্রুশ তৈরি করলেও সমাধির ওপর সেই ক্রুশটা পুঁতলে। এছাড়া খ্রিস্ট ধর্মচারীকে সমাধিস্থ করবার জন্য কোনো রীতি তার জানা নেই। তারপর সে ভগবানের কাছে প্রার্থনা করল এই মৃত যুবকের আত্মার শান্তির জন্য। এসব শেষ করতে সারাটা দিন কেটে গেল। রাত্রে বিশ্রাম করে পরদিন আবার সে রওনা হলো। কঙ্কালের চিঠিখানা ও হিরেগুলি যত্ন করে সঙ্গে নিল। তবে তার মনে হয় ও অভিশপ্ত হীরের খনির সন্ধান যে গিয়েছে সে আর ফেরেনি। আত্মীয় তার সঙ্গীরা মরেছে, জিম কার্টার মরেছে, আলভারেজ মরেছে, এর আগেই বা কত লোক মরেছে তার ঠিক কি? এইবার তো তার পালা। এই মরুভূমিতেই তার শেষ। এই বীর ইটালিয়ান যুবকের মতো। দুপুরের রোদে যখন দিকে দিগন্তে আগুন জ্বলে উঠল, একটা ছোট্ট পাথরের ঢিবির আড়ালে সে আশ্রয় নিলে। 135 ডিগ্রি উত্তাপ উঠেছে তাপমান যন্ত্রে। রক্ত মাংসের মানুষের পক্ষে এই উত্তাপে পথ হাঁটা চলে না। যদি সে কোনো রকমে এই ভয়ানক মরুভূমির হাত এড়াতে পারত, তবে হয়তো জীবন্ত অবস্থায় মানুষের আবাসে পৌঁছতেও পারত। সে ভয় করে শুধু এই মরুভূমি। সে জানে কালাহারি মরু বড় বড় সিংহের বিচরণ ভূমি। কিন্তু তার হাতে রাইফেল আছে। রাত দুপুরেও একা যত সিংহই হোক সম্মুখীন হতে সে ভয় করে না। কিন্তু ভয় হয় তৃষ্ণা রাক্ষসীকে। তার হাত থেকে পরিত্রাণ নেই। দুপুরে সে 2বার মরীচিকা দেখল। এতদিন মরুপথে আসতে ওই আশ্চর্য নৈসর্গিক দৃশ্য সে দেখেনি। বইয়ে পড়েছিল মরীচিকার কথা। একবার উত্তর পূর্ব কোণে, একবার দক্ষিণ পূর্ব কোণে। 2 মরীচিকায় কিন্তু প্রায় একই রকম। অর্থাৎ একটা বড় গম্বুজওয়ালা মসজিদ বা গির্জা, চারিপাশে খেজুর কুঞ্জ, সামনে বিস্তৃত জলাশয়। উত্তর পূর্ব কোণের মরীচিকাটা বেশি স্পষ্ট। সন্ধ্যার দিকে দূর দিগন্তে মেঘমালার মতো পর্বতমালা দেখা গেল। শঙ্কর নিজের চোখে বিশ্বাস করতে পারলে না। পূর্ব দিকে একটাই মাত্র বড় পর্বত এখান থেকে দেখতে পাওয়া সম্ভব। দক্ষিণ রোডেশিয়ার প্রান্তবর্তী চিমানিমানি পর্বতমালা। তাহলে কি বুঝতে হবে যে সে বিশাল কারাহারি পদব্রজে পার হয়ে প্রায় শেষ করতে চলেছে? না ওটাও মরীচিকা? কিন্তু রাত 10টা পর্যন্ত পথ চলেও জ্যোৎস্না রাত্রে এসে দূর পর্বতের সীমারেখা তেমনি স্পষ্ট দেখতে পেল। অসংখ্য ধন্যবাদ হে ভগবান। মরীচিকা নয়, তবে জ্যোৎস্না রাত্রে কেউ কখনো মরীচিকা দেখেনি। তবে কি প্রাণের আশা আছে? আজ পৃথিবীর বৃহত্তম রত্নখানির মালিক সে। নিজের পরিশ্রমে ও দুঃসাহসের বলে সে তার সত্য অর্জন করেছে। দরিদ্র বাংলা মায়ের বুকে সে যদি আজ বেঁচে ফেরে।
দুদিনের দিন বিকেলে সে এসে পর্বতের নিচে পৌঁছল। তখন সে দেখলে পর্বত পার হওয়া ছাড়া ওপারে যাবার কোনো সহজ উপায় নেই, নইলে 25 মাইল মরুভূমিতে পাড়ি দিয়ে পর্বতের দক্ষিণ প্রান্তে ঘুরে আসতে হবে। মরুভূমির মধ্যে সে আর কিছুতেই যেতে রাজি হলো না, সে পাহাড় পার হয়েই যাবে। এইখানেই সে প্রকাণ্ড একটা ভুল করলে। সে ভুলে গেল যে 12,500 ফুট একটা পর্বতমালা ডিঙে ওপরে যাবার সহজ ব্যাপার নয়। রিক্টার্স বেল্ট পার হওয়ার মতোই শক্ত, তার চেয়েও শক্ত, কারণ সেখানে আলভারেজ ছিল। এখানে সে একা একা পার হতে হবে পাহাড়। শঙ্কর ব্যাপারের গুরুত্বটা বুঝতে পারলে না, ফলে চিমানিমানি পর্বত উত্তীর্ণ হতে গিয়ে প্রাণ হারাতে বসল। ভীষণ প্রজ্বলন্ত কালাহারি পার হতে গিয়েও সে এমনভাবে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়নি। চিমানিমানি পর্বতের জঙ্গল খুব বেশি ঘন নয়। শঙ্কর প্রথম দিন অনেকটা উঠল, তারপর একটা জায়গায় গিয়ে পড়ল। সেখান থেকে কোনো দিকে যাবার উপায় নেই। কোন পথটা দিয়ে সে উঠেছিল সেটাও আর খুঁজে পেল না। তার মনে হলো সে সমতল ভূমি যে জায়গায় গিয়ে উঠেছিল তার 30 ডিগ্রি দক্ষিণে চলে এসেছে। কেন যে এমন হলো, এর কারণ কিছুতেই সে বার করতে পারলে না। কোথা দিয়ে কোথায় চলে গেল, কখনো উঠছে কখনো নামছে, সূর্য দেখে ঠিক করে নিচ্ছে, কিন্তু 7-8 মাইল পাহাড় উত্তীর্ণ হতে এত দেরি লাগছে কেন? তৃতীয় দিনে আর একটা নতুন বিপদ ঘটল। তার আগের দিন একখানা আলগা পাথর গড়িয়ে তার পায়ে চোট লেগেছিল। তখন তত কিছু বুঝতে পারেনি। পরদিন সকালে আসে শয্যা ছেড়ে উঠতে পারে না, হাঁটু ফুলেছে, বেদনাও খুব। দুর্গম পথে নামা ওঠা করা এই অবস্থায় অসম্ভব। পাহাড়ের একটা ঝর্ণা থেকে উঠবার সময় জল সংগ্রহ করে এনেছিল, তাই একটু একটু করে খেয়ে চালাচ্ছে। পায়ের বেদনা কমে না যাওয়া পর্যন্ত তাকে এখানেই অপেক্ষা করতে হবে। বেশি দূর যাওয়া চলবে না, সামান্য একটু আধটু চলাফেরা করতেই হবে। খাদ্য জলের চেষ্টায় ভাগ্যে পাহাড়ের এই স্থানটা যেন খানিকটা সমতল ভূমির মতো, তাই রক্ষা। এইসব অবস্থায় এই মনুষ্যবাসহীন পাহাড়ে বিপত্ত পদে পদেই একা এ পাহাড় টপকাতে গেলে যে কোনো ইউরোপীয় পর্যটকেরও ঠিক এই রকম বিপদ ঘটতে পারত। শঙ্কর আর পারে না। ও হৃৎপিণ্ডে কি একটা রোগ হয়েছে, একটু হাঁটলেই ধড়াস ধড়াস করে হৃৎপিণ্ডটা পাঁজরায় ধাক্কা মারে। অমানসিক পথশ্রমে, দুর্ভাবনায়, অখাদ্য কুখাদ্য খেয়ে, কখনো বা অনাহারে কষ্টে ওর শরীরে কিছুই নেই। 4 দিনের দিন সন্ধ্যাবেলা অবসন্ন দেহে সে একটা গাছের তলায় আশ্রয় নিলে। খাদ্য নেই গতকাল থেকে, রাইফেল সঙ্গে আছে, কিন্তু একটা বন্য জন্তুর দেখা নেই। দুপুরে একটা হরিণকে চড়তে থেকে ভরসা হয়েছিল, কিন্তু রাইফেলটা তখন ছিল 50 গজ তফাতে, একটা গাছের ঠেস দেওয়া। আনতে গিয়ে হরিণটা পালিয়ে গেল। জল খুব সামান্যই আছে চামড়ার বোতলে। এ অবস্থায় নেমে সে ঝর্ণা থেকে জল আনবেই বা কী করে? হাঁটুটা তো আরও ফুলেছে, বেদনা এত বেশি যে একটু চলাফেরা করলেই মাথার শির পর্যন্ত ছিঁড়ে পড়ছে যন্ত্রণায়। পরিষ্কার আকাশতলে আর্দ্রতা শূন্য বায়ুমণ্ডলের গুণে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। দিক চক্রবালে মেঘলা করে ঘিরেছে নীল পর্বতমালা। দূরে দূরে দক্ষিণে পশ্চিমে দিগন্ত বিস্তীর্ণ কালাহারি, দক্ষিণে ওয়াহ কুহক পর্বত, তারও অনেক পেছনে মেঘের মতো দৃশ্যমান পল ক্রুগার পর্বতমালা। সালসবেরির দিকে কিছু দেখা যায় না। চিমানিমানি পর্বতের এক উচ্চতর শৃঙ্গ সেদিকে দৃষ্টি আটকেছে। আজ দুপুর থেকে ওর মাথার উপরে শকুনির দল উড়েছে। এতদিন এত বিপদেও শঙ্করের যা হয়নি, আজ শকুনির দল মাথার উপর উঠতে দেখে শঙ্করের সত্যিই ভয় হয়েছে। ওরা তাহলে কি বুঝে গেছে যে শিকার জোটবার বেশি দেরি নেই? সন্ধ্যার কিছু পরে কি একটা শব্দ শুনে চেয়ে দেখল, পাশে শিলাখণ্ডের আড়ালে একটা ধূসর রঙের নেকড়ে বাঘ। নেকড়ের লম্বা ছুঁচালো কান দুটো খাড়া হয়ে আছে, সাদা সাদা দাঁতের উপর দিয়ে রাঙা জিভটা অনেকখানি বার হয়ে লাখ লাখ করছে। চোখে চোখ পড়তেই সেটা চট করে পাথরের আড়ালে ছুটে পালিয়ে গেল। নেকড়ে বাঘটাও তাহলে কি বুঝেছে? পশুরা নাকি আগে থেকে অনেক কথা জানতে পারে। হাড় ভাঙা শীত পড়ল রাত্রে। ও কিছু কাঠকুঠো কুড়িয়ে আগুন জ্বাললে অগ্নিকুণ্ডের আলো যতটুকু পড়ছে তার বাইরে ঘন অন্ধকার। কি একটা জন্তু এসে অগ্নিকুণ্ড থেকে কিছু দূরে অন্ধকারে দেহ মিশিয়ে চুপ করে বসল। কোয়েট বন্য জাতীয় কুকুর। ক্রমে আর একটা, আর একটা, আর একটা। রাত বাড়বার সঙ্গে সঙ্গে 10-15টা এসে জমা হলো। অন্ধকারে তার চারিধারে নিঃশব্দে অসীম ধৈর্যের সঙ্গে যেন
কিসের প্রতীক্ষা করছে? কি সব অমঙ্গলজনক দৃশ্য! ভয়ে ওর গায়ের রক্ত হিম হয়ে গেল। সত্যি কি এতদিনে তারও মৃত্যু ঘনিয়ে এসেছে? এতদিন পরে এলো তাহলে? সেও পারল না রিক্টার্স ভেল্ট থেকে হিরে নিয়ে পালিয়ে যেতে। উফ, আজ কত টাকার মালিক সে! হীরের খনি বাদ যাক, তার সঙ্গে যে 6খানা হিরে রয়েছে তার দাম অন্তত 2-3 লাখ টাকা নিশ্চয়ই হবে। তার গরিব গ্রামে, গরিব বাপ মায়ের বাড়ি যদি এই টাকা নিয়ে গিয়ে উঠতে পারত, কত গরিবের চোখের জল মুছিয়ে দিতে পারত। গ্রামে কত দরিদ্র কুমারীকে বিবাহের যৌতুক দিয়ে ভালো পাত্রে বিবাহ দিত। কত সহায়হীন বৃদ্ধ বৃদ্ধার শেষ দিন কটা নিশ্চিন্ত করে তুলতে পারত। কিন্তু সেসব ভেবে কি হবে? যা হবার নয়। তার চেয়ে অপূর্ব রাত্রে নক্ষত্রলোকিত আকাশের শোভা, এই বিশাল পর্বত ও মরুভূমির নিস্তব্ধ গম্ভীর রূপ মৃত্যুর আগে শঙ্কর চায় চোখ ভরে দেখতে। সেই ইটালিয়ান যুবক গাত্তির মতো। ওরা যে অদৃষ্টের এক অদৃশ্যতারে গাঁথা সবাই। আত্মীয় গাত্তীয় তার সঙ্গীরা, জিম কার্টার, আলভারেজ। সে রাত গভীর হয়েছে, কি ভীষণ শীত! একবার যে চেয়ে দেখলে কুয়েটগুলো এরই মধ্যে কখনো আরো নিকটে সরে এসেছে, সেই বন্য কুকুরগুলো। অন্ধকারের মধ্যে আলো পড়ে তাদের চোখগুলো জ্বলছে। শঙ্কর একখানা জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই ওরা দূরে সরে গেল। কিন্তু কি নিঃশব্দ ওদের গতিবিধি, আর কি অসীম তাদের ধৈর্য! শঙ্করের মনে হলো ওরা জানে শিকার ওদের হাতের মুঠোয়, হাতছাড়া হওয়ার কোনো উপায় নেই। ইতিমধ্যে সন্ধ্যাবেলায় সেই ধূসর নেকড়ে বাঘটাও দুবার এসে কোয়েটদের পিছনে অন্ধকারে বসে দেখে গিয়েছে। একটুও ঘুমোতে ভরসা হলো না ওর। কি জানি কোয়েট আর নেকড়ের দল হয়তো তাহলে জীবন্তই তাকে ছিঁড়ে খাবে মৃত মনে করে। অবসন্ন ক্লান্ত দেহে জেগেই বসে থাকতে হবে তাকে। ঘুমে চোখ ঢুলে আসলে উপায় নেই। মাঝে মাঝে কোয়েটগুলো এগিয়ে এসে বসে, ও জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই সরে যায়। 2-1টা হায়নাও এসে ওদের দলে যোগ দিলে হায়নাদের চোখগুলো অন্ধকারে কি ভীষণ জ্বলছে। কি ভয়ানক অবস্থাতে পড়েছে শঙ্কর! জনবিরল বর্বর দেশের জনশূন্য পর্বতের 3,500 ফুট উপরে সে চলত শক্তিহীন অবস্থায় বসে। গভীর রাত, ঘোর অন্ধকার, সামান্য আগুন জ্বলছে মাথার উপরে। জলকণা শূন্য স্তব্ধ বায়ুমণ্ডলের গুণে আকাশের অগণ্য তারা জল জল করছে যেন ইলেকট্রিক আলোর মতো। নিচে তার চারিধারে ঘিরে অন্ধকারে মাংস লোলুপ নীরব কোয়েট, হায়না, নেকড়ের দল। কিন্তু সঙ্গে সঙ্গে তার এটাও মনে হলো, বাংলার পাড়াগায়ে ম্যালেরিয়ায় ধুকে সে মরছে না। এ মৃত্যু বীরের মৃত্যু। পদব্রজে কালাহারি মরুভূমি পার হয়েছে সেই একা। মরে গিয়ে চিমানিমানি পর্বতের শিলায় নাম খুদে রেখে যাবে। সে একজন বিশিষ্ট ভ্রমণকারী ও আবিষ্কারক। অত বড় হীরের খনি সেই তো খুঁজে বার করেছে। আলভারেজ মারা যাওয়ার পরে সেই বিশাল অরণ্য পর্বত অঞ্চলের গোলক ধাঁধা থেকে তো সে একাই বার হতে পেরে এত দূর এসেছে। এখন সে নিরুপায়, অসুস্থ, চরৎ শক্তিরহিত। তবুও সে যুদ্ধে। ভয় তো সে পায়নি, সাহস তো হারায়নি। কাপুরুষ ভীরু তো নয় সে। জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা। না বাঁচলে তার দোষ কি? দীর্ঘ রাত্রি কেটে গিয়ে পূর্ব দিকে ফর্সা হলো। সঙ্গে সঙ্গে বন্য জন্তুর দল কোথায় পালালো। বেলা বাড়ছে, আবার নির্মম সূর্য জ্বালিয়ে পুড়িয়ে দিতে শুরু করেছে দিক বিদিক। সঙ্গে সঙ্গে শকুনির দল কোথা থেকে সে হাজির। কেউ মাথার উপরে ঘুরছে, কেউ বা দূরে দূরে গাছের ডালে কি পাথরের উপরে বসেছে। খুব ধীর ভাবে প্রতিজ্ঞা করছে। ওরা যেন বলছে, কোথায় যাবে বাছাধন? যে কদিন লাফালাফি করবে করে নাও, আমরা বসে আছি, এমন কিছু তাড়া নেই আমাদের। শঙ্করের খিদে নেই, খাবার ইচ্ছেও নেই, তবুও সে গুলি করে একটা শকুনি মারলে। রৌদ্র ভীষণ চড়েছে,
আগুন তাতা পাথরের গায়ে পা রাখা যায় না। এ পর্বত মরুভূমির সামিল, খাদ্য এখানে মেলে না, জলও না। সে মরা শকুনিটা নিয়ে আগুন জেলে ঝলসাতে বসল। এর আগে মরুভূমির মধ্যে সে শকুনির মাংস খেয়েছে। এরাই এখন প্রাণ ধারণের একমাত্র উপায়। আজ ও খাচ্ছে ওদের, কাল ওরা খাবে ওকে। শকুনিগুলো এসে আবার মাথার ওপরে জুটেছে। তার নিজের ছায়া পড়েছে পাথরের গায়ে। সে নির্জন স্থানে শঙ্করের উদ্ভ্রান্ত মনে ছায়াটা যেন আরো একজন সঙ্গী মনে হলো। বোধহয় ওর মাথা খারাপ হয়ে আসছে, কারণ বেঘোর অবস্থায়ও কতবার নিজের ছায়ার সঙ্গে কথা বলতে লাগলো, কতবার পরক্ষণে সচেতন মুহূর্তে নিজের ভুল বুঝে নিজেকে সামলে নিলে। সে পাগল হয়ে যাচ্ছে নাকি? জ্বর হয়নি তো? তার মাথার মধ্যে ক্রমশ গোলমাল হয়ে যাচ্ছে সব। আলভারেজ, হীরের খনি, পাহাড় পাহাড়, বালির সমুদ্র, আত্মিলীয় গাত্তি। কাল রাত্রে ঘুম হয়নি, আবার রাত আসছে, সে একটু ঘুমিয়ে নেবে। কিসের শব্দে ও তন্দ্রা ছুটে গেল। একটা অদ্ভুত ধরনের শব্দ আসছে। কোন দিক থেকে? কোনো পরিচিত শব্দের মতো তো নয়। কিসের শব্দ? কোন দিক থেকে শব্দটা আসছে তাও বোঝা যাচ্ছে না, কিন্তু ক্রমশ কাছে আসছে সেটা। হঠাৎ আকাশের দিকে শঙ্করের চোখ পড়তে সে অবাক হয়ে চেয়ে রইল। তার মাথার ওপর দিয়ে আকাশের পথে বিকট শব্দ করে কি একটা জিনিস যাচ্ছে। ওটা কি এরোপ্লেন? ওটা তো এরোপ্লেন। সে বইয়ে ছবি দেখেছে এই এরোপ্লেনের। এরোপ্লেন যখন ঠিক মাথার ওপর এলো, শঙ্কর চিৎকার করলে, কাপড় ওড়ালে, গাছের ডাল ভেঙে নাড়লে, কিন্তু কিছুতেই পাইলটের দৃষ্টি আকর্ষণ করতে পারলে না। দেখতে দেখতে এরোপ্লেনখানা সুদূরে ভায়োলেট রঙের পল ক্রুগার পর্বতমালার মাথার উপর অদৃশ্য হয়ে গেল। হয়তো আরো এরোপ্লেন যাবে পথ দিয়ে। কি আশ্চর্য দেখতে এরোপ্লেন! ভারতবর্ষে থাকতে সে তার গ্রামে একখানাও দেখেনি। শঙ্কর ভাবলে, আগুন জ্বালিয়ে কাঁচা ডালপাতা দিয়ে সে যথেষ্ট ধোঁয়া করবে। যদি আবার এ পথে যায়, পাইলটের দৃষ্টি আকৃষ্ট হবে ধোঁয়া দেখে। একটা সুবিধা হয়েছে, এরোপ্লেনের বিকট আওয়াজে শকুনির দল কোন দিকে ভেগেছে। সেদিন কাটল। দিন কেটে রাত্রি হবার সঙ্গে সঙ্গে শঙ্করের দুর্ভোগ আরও শুরু হলো। আবার গত রাত্রির পুনরাবৃত্তি। সেই কোয়েটের দল আবার এলো। আগুনের চারিধারে তারা আবার তাকে ঘিরে বসল। নেগড়ে বাঘটা সন্ধ্যা না হতেই দূর থেকে একবার দেখে গেল। গভীর রাত্রি আরও একবার আসলো। কিসে এদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়? আওয়াজ করতে ভরসা হয় না। টোটা মাত্র দুটি বাকি। টোটা ফুরিয়ে গেলে তাকে অনাহারে মরতে হবে। মরতে তো হবেই, তবে দুদিন আগে আর পিছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। কিন্তু আওয়াজ তাকে করতেই হলো। গভীর রাত্রে হায়নাগুলো এসে কোয়েটদের সাহস বাড়িয়ে দিল। তারা আরো এগিয়ে সরে এসে তাকে চারিধার থেকে ঘিরলে। পোড়া কাঠ ছুঁড়ে মারলে তারা ভয় পাচ্ছে না। একবার একটু তন্দ্রার মতো এসেছিল, বসে বসেই ঢুলে পড়েছিল। পর মুহূর্তে সজাগ হয়ে উঠে দেখলো নেগড়ে বাঘটা অন্ধকার থেকে পা টিপে টিপে তার অত্যন্ত কাছে এসে পড়েছে। ওর ভয় হলো হয়তো ওটা ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে। ভয়ের চোটে একবার গুলি ছুঁড়লে, আর একবার শেষ রাতের দিকে ঠিক এরকমই হলো। কোয়েটগুলোর ধৈর্য অসীম। সেগুলো চুপ করে বসে থাকে, মাত্র কিছু বলে না। কিন্তু নেগড়ে বাঘটা ফাঁক খুঁজছে। রাত ফর্সা হবার সঙ্গে সঙ্গে দুঃস্বপ্নের মতো অন্তরিত হয়ে কেটে গেল। কোয়েট, হায়না, নেকড়ের দল। সঙ্গে সঙ্গে শঙ্করও আগুনের ধারে শুয়ে ঘুমিয়ে পড়ল। একটা কিসের শব্দে শঙ্করের ঘুম ভেঙে গেল। খানিকটা আগে খুব বড় একটা আওয়াজ হয়েছে কোনো কিছুর। শঙ্করের কানে তার রেশ এখনো লেগে আছে। কেউ কি বন্দুকের আওয়াজ করেছে? কিন্তু তা অসম্ভব। এই দুর্গম পর্বতের পথে কোন মানুষ আসবে? একটি মাত্র টোটা অবশিষ্ট আছে। শঙ্কর ভাগ্যের উপর নির্ভর করে সেটা খরচ করে একটা আওয়াজ করলে যা থাকে কপালে, মরেছেই তো। উত্তরে দুবার বন্দুকের আওয়াজ হলো। আনন্দে উত্তেজনা শঙ্কর ভুলে গেল যে তার পা খোঁড়া, ভুলে গেল সে যে এক টানা বেশি দূর যেতে পারে না। তার আর টোটা নেই। সে আর বন্দুকের আওয়াজ করতে পারলে না, কিন্তু প্রাণপণে চিৎকার করতে লাগলো। গাছের ডাল ভেঙে নাড়তে লাগলো। আগুন জ্বালাবার কাঠকোটোর সন্ধানে চারদিকে আকুল দৃষ্টিতে চেয়ে দেখতে লাগলো। ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করবার দল কিম্বার্লি থেকে কেপটাউন যাবার পথে চিমানিমানি পর্বতের নিচে কালাহারি মরুভূমির উত্তর পূর্ব কোণে তাঁবু ফেলেছিল। সঙ্গে 7খানা ডাবল টায়ার
ক্যাটারপিলার চাকা বসানো মোটর গাড়ি। এদের দলে নিগ্রো, কুলি ও চাকর বাকর বাদে 9 জন ইউরোপীয়। জনাচারেক হরিণ শিকার করতে উঠেছিল চিমানিমানি পর্বতের প্রথম ও নিম্নতম থাকটাতে। হঠাৎ এই জনহীন অরণ্য প্রদেশে সভ্য রাইফেলের আওয়াজে ওরা বিস্মিত হয়ে উঠল, কিন্তু ওদের পুনরায় আওয়াজের প্রত্যুত্তর না পেয়ে ইতস্তত খুঁজতে বেরিয়ে দেখতে পেলে সামনের একটা অপেক্ষাকৃত উচ্চতর চূড়া থেকে এক জীর্ণ কঙ্কালসার কঠোরগত চক্ষু প্রেত মূর্তি উন্মাদের মতো হাত পা নেড়ে তাদের কি বোঝাবার চেষ্টা করছে। তার পরনে ছিন্ন ভিন্ন অতি মলিন ইউরোপীয় পরিচ্ছদ। ওরা ছুটে গেল। শঙ্কর আবল তাবল কি বকছে ওরা ভালো বুঝতে পারছে না। যত্ন করে ওকে নামিয়ে পাহাড়ের নিচে ওদের ক্যাম্পে নিয়ে গেল। ওর জিনিসপত্র নামিয়ে আনা হয়েছিল, তখন ওকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। কিন্তু এই ধাক্কায় শঙ্করকে বেশ ভুগতে হলো। ক্রমাগত অনাহারে, কষ্টে, উদ্বেগে, অখাদ্য কুখাদ্য ভক্ষণের ফলে তার শরীর খুব জখম হয়েছিল। সেই রাত্রেই তার বেজায় জ্বর হলো। জ্বর এসে অঘোর অচৈতন্য হয়ে পড়ল। কখন যে মোটর গাড়ি ওখান থেকে ছাড়লো, কখন যে তারা সসবেরিতে পৌঁছলো, শঙ্করের কিছু খেয়াল নেই। সেই অবস্থায় 15 দিন সে সসবেরি হাসপাতালে কাটিয়ে দিলে। তারপর ক্রমশ সুস্থ হয়ে মাসখানেক পর একদিন সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাইরের রাজপথে এসে দাঁড়ালো। সসবেরি, সসবেরি কতদিনের স্বপ্ন। আজ এসে সত্যি একটা বড় ইউরোপীয় ধরনের শহরের ফুটপাতে দাঁড়িয়ে। বড় বড় বাড়ি, ব্যাংক, হোটেল, দোকান, পিচ ঢালা চওড়া রাস্তা, এক পাশ দিয়ে ইলেকট্রিক ট্রাম চলেছে, জুলু রিক্সাওয়ালা রিক্সা টানছে, কাগজওয়ালা কাগজ বিক্রি করছে। সবই যেন নতুন, যেন এসব দৃশ্য জীবনে সে কখনো দেখেনি। লোকালয় তো এসেছে, কিন্তু সে একেবারে কপরদকশূন্য। এক পেয়ালা চা খাবার পয়সাও তার নেই। কাছে একটা ভারতীয় দোকান দেখে তার বড় আনন্দ হলো। কতদিন যে দেখেনি স্বদেশবাসীর মুখ। দোকানদার যেমন মুসলমান, সাবান ও গন্ধদ্রব্যের পাইকারি বিক্রেতা, খুব বড় দোকান। শঙ্করকে দেখেই সে বুঝলে দুস্থ, বিপদগ্রস্ত। নিজে 2 টাকা সাহায্য করলেও একজন ভারতীয় সওদাগরের সঙ্গে দেখা করতে বলে দিল। টাকা দুটি পকেটে নিয়ে শঙ্কর আবার পথে এসে দাঁড়ালো। আসবার সময় বলে এলো, অসীম ধন্যবাদ টাকা দুটির জন্য। আমি আপনার কাছে ধার নিলাম। আমার হাতে পয়সা এলে আপনাকে কিন্তু টাকা নিতে হবে। সামনেই একটা ভারতীয় রেস্টুরেন্ট, সে ভালো কিছু খাবার লোভ সম্বরণ করতে পারো না। কতদিন সভ্য খাদ্য মুখে দেয়নি। সেখানে ঢুকে 1 টাকার পুরি, কচুরি, হালুয়া, মাংসের চপ পেট ভরে খেলো। সেই সঙ্গে 2-3 পেয়ালা কফি। চায়ের টেবিলে একখানা পুরানো খবরের কাগজের দিকে তার নজর পড়ল। তাতে একটা জায়গায় বড় বড় অক্ষরে হেডলাইন লেখা আছে, ন্যাশনাল পার্ক সার্ভে পার্টিস সিঙ্গুলার এক্সপেরিয়েন্স, এ লোনলি ইন্ডিয়ান ফাউন্ড ইন দ্য ডেজার্ট, ডাইং অফ থার্স্ট অ্যান্ড এক্সপ্যাশন, হিজ স্ট্রেঞ্জ স্টোরি। শঙ্কর দেখল তার একটা ফটো কাগজে ছাপা হয়েছে। তার মুখে একটা সম্পূর্ণ কাল্পনিক গল্প দেওয়া হয়েছে। এরকম গল্প সে তো কারো কাছে করেনি। খবরের কাগজখানার নাম সসবেরি ডেইলি ক্রনিকল। সে খবরের কাগজের অফিসে গিয়ে নিজের পরিচয় দিল। তার চারিপাশে ভিড় জমে গেল। সেখানে চিমানিমানি পর্বতে পা ভেঙে পড়ে থাকার গল্প বলেও ফটো তুলতে দিয়ে শঙ্কর 50 টাকা পেলে। ও থেকে সে আগে সেই সহৃদয় মুসলমান দোকানদারের টাকা দুটো ফেরত দিয়ে এলো। আগ্নেয়গিরিটার সম্বন্ধে সে কাগজে একটা প্রবন্ধ লিখলে। তাতে আগ্নেয়গিরিটারও নামকরণ করলো মাউন্ট আলবারেজ। তবে মধ্য আফ্রিকার অরণ্যে লুকানো একটা এত বড় আস্ত জীবন্ত আগ্নেয়গিরির এই গল্প কেউ বিশ্বাস করলে, কেউ করলে না। অবশ্যই রত্নের গুহার বাষ্প সে কাউকে জানতে দেয়নি। দলে দলে লোক ছুটবে ওর সন্ধানে। তারপর একটা বইয়ের দোকানে গিয়ে সে একরাশ ইংরেজি বই ও মাসিক পত্রিকা কিনলে। বই পড়েনি কতকাল। সন্ধ্যায় সে একটা সিনেমার ছবি দেখলে। কতকাল পরে রাত্রে হোটেলের ভালো বিছানা, ইলেকট্রিক আলোর তলায় শুয়ে বই পড়তে পড়তে সে মাঝে মাঝে জানলা দিয়ে নিচের প্রিন্স আলবার্ট ভিক্টর স্ট্রিটের দিকে চেয়ে চেয়ে দেখছিল ট্রাম যাচ্ছে নিচে দিয়ে, জুলু রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছে, ভারতীয় কফিখানায় ঠুন ঠুন করে ঘন্টা বাজছে, মাঝে মাঝে 2-4 খানা মোটরও যাচ্ছে। এর সঙ্গে মনে হলো আর একটা ছবি। সামনে আগুনের কুণ্ড, কিছু দূরে বৃত্তাকারে বসে আছে কুয়েট ও হায়নার দল। ওদের পিছনে নেকড়েটার 2 গোল গোল চোখ আগুনের ভাটা মতো জ্বলছে অন্ধকারের মধ্যে। কোনটা কোনটা স্বপ্ন? চিমানিমানি পর্বতে যাপিত সেই ভয়ঙ্কর রাত্রি,
না আজকের এই রাত্রি। ইতিমধ্যে সলসবেরিতে সে একজন বিখ্যাত লোক হয়ে গেল। রিপোর্টারের ভিড়ে তার হোটেলের হল সবসময় ভর্তি। খবরের কাগজে লোক আসে তার ভ্রমণ বৃত্তান্ত ছাপাবার কন্ট্রাক্ট করতে, কেউ আসে ফটো নিতে। আত্মীয় গাত্রীর কথা সে ইটালিয়ান কনসাল জেনারেলকে জানালে তার অফিসের পুরানো কাগজপত্র ঘেটে জানা গেল আত্মীয় গাত্রী নামে একজন সম্ভ্রান্ত ইটালিয়ান যুবক 1879 সালের আগস্ট মাসে পর্তুগিজ পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজডুবি হবার পরে নামে। তারপর যুবকটির আর কোনো পাত্তা পাওয়া যায়নি। তার আত্মীয় স্বজন ধনী ও সম্ভ্রান্ত লোক। 1890 থেকে 95 সাল পর্যন্ত তারা তাদের নির্দিষ্ট আত্মীয়ের সন্ধানের জন্য পূর্ব, পশ্চিম, দক্ষিণ আফ্রিকার কনসুলেট অফিসকে জানিয়ে রেখেছিল। পুরস্কার ঘোষণাও করা হয়েছিল তার সন্ধানের জন্য। 1895 সালে তারা না পাওয়ার পর থেকে আশা ছেড়ে দিয়েছিল। পূর্বোক্ত মুসলমান দোকানটির সাহায্যে সে ব্ল্যাকমুন স্ট্রিটের বড় জরুরি রাইডল ও মাসবির দোকানে 4খানা পাথর 32,500 টাকায় বিক্রি করলে। বাকি দুখানার দর আরো বেশি উঠেছিল, কিন্তু শঙ্কর সে দুখানা পাথর তার মাকে দেবার জন্য দেশে নিয়ে যেতে চায়। এখন বিক্রি করতে তার ইচ্ছে নেই। নীল সমুদ্র, বোম্বেগামী জাহাজের ডেকে দাঁড়িয়ে পর্তুগিজ পূর্ব আফ্রিকার বেইরা বন্দরের নারিকেল ঘনশ্যাম তীরভূমিকে মিলিয়ে যেতে দেখতে দেখতে শঙ্কর ভাবছিল তার জীবনের এই অ্যাডভেঞ্চারের কথা। এই তো জীবন, এইভাবেই তো জীবনকে ভোগ করতে চেয়েছিল সে। মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি। 10 বৎসরের জীবন আগ্নেয়গিরির সহ আবিষ্কারক মাউন্ট আলভারেজকে সে জগতে প্রসিদ্ধ করবে। এই তো জীবন, এইভাবেই তো জীবনকে ভোগ করতে চেয়েছিল সে। মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি। 10 বৎসরের জীবন আগ্নেয়গিরির সহ আবিষ্কারক মাউন্ট আলভারেজকে সে জগতে প্রসিদ্ধ করবে। তারপর বায়ুল কীর্তন গান মুখরিত বাংলাদেশের প্রান্তে তাদের শ্যামল ছোট্ট গ্রামটি সামনে আসছে বসন্তকাল। পল্লী পথে যখন একদিন সজনে ফুলের দল পথ বিছিয়ে পড়ে থাকবে, বউ কথাকাও ডাকবে ওদের বড় বকুল গাছটায়, নদীর ঘাটে গিয়ে লাগবে ওর ডিঙি। বিদায় আলভারেজ বন্ধু, স্বদেশে ফিরে যাবার এই আনন্দের মুহূর্তে তোমার কথাই আজ মনে হচ্ছে। তুমি সেই দলের মানুষ, সারা আকাশ যাদের ঘরের ছাদ, সারা পৃথিবী যাদের পায়ে চলার পথ। আশীর্বাদ করো তোমার মহারণ্যের নির্জর সমাধি থেকে যেন তোমার মতো হতে পারি জীবনে, অমনি সুখ ও দুঃখে নিস্পৃহ, অমনি নির্ভীক। বিদায় বন্ধু আত্মীয় গাত্রী, অনেক জন্মের বন্ধু ছিলে তুমি। তোমরা সবাই মিলে শিখিয়েছ চীন দেশে প্রচলিত সেই প্রাচীন ছড়াটি কত সত্য। ছাদের আলসের দিব্যি চৌরস একখানা টালি হয়ে অনড় অবস্থায় সুখে স্বচ্ছন্দে থাকার চেয়ে স্ফটিক প্রস্তর হয়ে ভেঙে যাওয়াও ভালো, ভেঙে যাওয়াও ভালো, ভেঙে যাওয়াও ভালো। ছাদের আলসের দিব্যি চৌরস একখানা টালির থেকে, সুখে স্বচ্ছন্দে থাকার থেকে স্ফটিক প্রস্তর হয়ে ভেঙে যাওয়াও ভালো, ভেঙে যাওয়াও ভালো, ভেঙে যাওয়াও ভালো। আবার তাকে আফ্রিকায় ফিরতে হবে। এখন জন্মভূমির টান, বড় টান। জন্মভূমির কোলে এখন সে কিছুদিন কাটাবে। তারপর দেশেই সে কোম্পানি গঠন করবার চেষ্টা করবে। আবার সুদূর রিক্টার্স ভেল্ট পর্বতে ফিরবে রত্নখনির পুনর্বার অনুসন্ধানে। খুঁজে সে বার করবেই, খুঁজে সে বার করবেই। ততদিন বিদায়। নমস্কার। চাঁদের পাহাড় উপন্যাস
পাঠ করা এখানেই শেষ হলো। যারা এই উপন্যাস আমার কণ্ঠে শুনলেন তাদের কাছে অনুরোধ, আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। এই সঙ্গে আরো অনুরোধ, আপনারা যদি কোনো গল্প বা উপন্যাস আমাকে অনুরোধ করে পাঠান পড়ার জন্য, আমি অবশ্যই আপনাদের নাম সহ সেই গল্প বা সেই উপন্যাস পাঠ করব। নমস্কার।